গত জুলাই মাসের শেষ থেকে আমরা যেটা দেখতে পেলাম, আমাদের বাংলাদেশে একটা তুগলকি কারবার হয়ে গেল। তো তুগলকি কারবার অনেকেই জানতে যাচ্ছেন, বুঝতে চাচ্ছেন যে কি হচ্ছে আসলে। এবং আমার মতন যারা এই সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকদিন ধরেই অ্যাক্টিভ, তারা অনেক কিছু খুব কাছে থেকে দেখেন এবং টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে মানুষের অবহিত করার যে উদ্দেশ্য নিয়ে এই টেকনোলজি শুরু হয়েছিল, সেই টেকনোলজি আজকে ব্যবহার করে পৃথিবী কোন দিকে যাচ্ছে, কিভাবে চেঞ্জ করা হচ্ছে, এইগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করছি। এবং যদি আমরা দেখি যে এই আকামগুলার কারণে দেশের ক্ষতি হচ্ছে, পৃথিবীর ক্ষতি হচ্ছে, তখন এটা নিয়ে আমরা আমাদের কথা বলার চেষ্টা করি, এই আর কি। সো বাংলাদেশে কি হলো আসলে? বাংলাদেশে গত 5 তারিখে আমরা চোখের সামনে দেখলাম যে মানুষজন উত্তেজিত হয়ে দেশের যে কেন্দ্রীয় সরকারি প্রধান পীঠস্থান বলা হয়, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেই গণভবন দিকে মানুষজন হাঁটা ধরলো এবং বোঝা গেল যে এই জনতা এমনই উত্তেজিত যে এই জনতার সামনে যারাই পড়বে তারাই ধ্বংস হয়ে যাবে। তো এই কারণে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের আশঙ্কা দেখায় তিনি পদত্যাগ করলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়া শব্দটা এখানে কেউ কেউ খুব আতঙ্কের সাথে ব্যবহার করেন, কেউ কেউ খুব উত্তেজনার সাথে, আনন্দের সাথে ব্যবহার করেন। আমি এর কোনোটাই ব্যবহার করছি না, আমি জাস্ট ফ্যাকচুয়ালি সেটা বলছি যে শেখ হাসিনা পালিয়ে গেলেন। এবং এই পালিয়ে যাওয়াটা যদি উনি না যেতেন তাহলে কি হতে পারত, সেটা আমরা তার কয়েকদিনের মধ্যেই দেশব্যাপী যে হত্যাযজ্ঞ সংঘটিত হলো সেখান থেকে আমরা জানতে পারলাম যে যদি ওই মুহূর্তে উনি দেশ ছেড়ে না পালাতেন তাহলে ওনার মরদেহ আদৌ আমরা পেতাম কিনা জানি না। কিন্তু আমরা লিবিয়াতে যেটা ঘটেছে সেখান থেকে জানতে পারি যে এবং লিবিয়া এবং ইরাকে, এই দুইটা দেশে এই ধরনের গণ অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থান আগে সরকারে থাকেন তাদেরকে কিভাবে ইঁদুরের মতো ড্রেনের ভিতর থেকে বের করে হত্যা করা হয় সেটা আমরা দেখেছি। বাংলাদেশে হয়তো আল্লাহু আকবার চিৎকারের সাথে এটা হতো না, কিন্তু অন্যান্য চিৎকারের সাথে তাকে হত্যা করা হতো। সুতরাং তাকে সে যে জীবন নিয়ে পালিয়ে যেতে পেরেছেন, এটা তার জন্য একটা, আমি বলবো যারা ওই পার্টিকুলার সময়ের সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য একটা খুব ভালো কাজ হয়েছে। কারণ আজকে বাঁচলে কালকে যুদ্ধ করা যায়, কিন্তু মরে যদি যেতে হয়, যদি মৃত্যু হয়, তাহলে আসলে কিছু বাকি থাকে না। আর শেখ হাসিনার যে পরিবার, পিতা মাতা থেকে শুরু করে বাকি যারা, সেই আজকে প্রায় 50 বছর আগে যাদেরকে হত্যা করা হয়েছিল, সেই একই শক্তি, আমি বলবো পরাজিত শক্তি, আজকে আবার নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে বাংলাদেশের দখল নিল। এবং এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, আমার মতন যারা আছেন তারা সবারই অভিমত। এখন অনেকে অনেকভাবে এটা বলতে পারেন যে শেখ হাসিনা তার যে সরকার, সেই সরকার 14 বছর ধরে ক্ষমতায় ছিল এবং তারা প্রচুর দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে প্রচুর টাকা দেশ থেকে পাচার করেছে, যেটা বলা হয়ে থাকে এবং মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই সঞ্চারটার কারণেই শেখ হাসিনার উপর যত ধরনের নির্যাতন সম্ভব বা নিগ্রহণা সম্ভব সবই কিন্তু হতে পারত এবং হওয়ার পরিস্থিতি হয়েছিল এবং কেউ বাধা দিত না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পার্টিকুলার আচরণ আওয়ামী লীগের সাথে এর আগেও হয়েছে। আপনারা জানেন 2005-এর পরে সম্ভবত শেখ হাসিনার জীবন হুমকির সম্মুখীন হতে পারে। যাদের ওই সময়ে বোধ ছিল তারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনার জীবন হুমকির সম্মুখীন এবং তাকে বাঁচাতে হবে, এই জন্য একদল গণভবনকে শেখ হাসিনার নামে লিখে দেওয়ার একটা তরিকা করা হলো এবং এটা খুব হাস্যকর ছিল তখন, কিন্তু একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন। অনেকে আসলে জানতে চাইতে পারেন যে আওয়ামী লীগের সাথে বারবার কেন এরকম হয়। কারণ 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তার নিজের বাসভবনে, তারও ঠিক আগে 2-3 বছর ধরে বাংলাদেশের ভিতরে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, যে দুর্ভিক্ষ হচ্ছে,
তারা জানি জাল পরে ঘোরাঘুরি করছে এবং প্রচুর খাবারের শর্টেজ দেখা দিয়েছে, মঙ্গা দেখা দিয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং একটা সময়ে যে আওয়ামী লীগের বিবিধ আমি বলবো ইনকারনেশন তাদেরকে হয় মৃত্যুবরণ করতে হয় অথবা দেশ ছেড়ে পালাতে হয় অথবা ক্ষমতা ছেড়ে দিতে হয়। কখনোই আওয়ামী লীগের হাত থেকে আমার মনে হয় ক্ষমতা ভালোভাবে যায় নাই। এটা একটা দুঃখের বিষয় যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের যে মানুষের, যেটা আমি আজকে খানিকক্ষণ পরে হয়তো আরো কথা বলবো এটা নিয়ে, যে বাংলাদেশের মানুষকে একত্র করতে পারার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাটা কখনোই ফুলফিল হয় নাই। এটা খুব দুঃখের বিষয় আসলে। যে বাই দ্য ওয়ে আমি সবাইকে অনুরোধ করব এই লেখাটা আসলে যদি আজকে টাইটেল হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং যদি পারেন শেয়ার করে দেন, সবাই আসুক এবং মন্তব্য করেন। মন্তব্য করলে মন্তব্য নিয়ে আমরা কথা বলতে পারবো। দুঃখের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে এই ধরনের আমি বলবো যে স্বস্তিকর ভাবে কথা বলার পরিস্থিতি একদমই নাই। এটা খুব দুঃখজনক। বাংলাদেশের ভেতরে যখন আমি জানি 5, 6, 7, 8 তারিখে যখন পুলিশদের হত্যা করা হচ্ছিল, মানুষজনকে মেরে ঝুলায় রাখা হচ্ছিল, র এসেছে, ভারতীয় তদন্ত গোয়েন্দা সংস্থা র এসেছে, এই উছিলা দিয়ে যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেই হত্যা করা হচ্ছিল, ধরে ফেলা হচ্ছিল। শুধুমাত্র মিলিটারি এর উপরে মানুষজন চড়াও হয় নাই, কারণ তারা জানে যে এটা একটা নো গো জোন। এবং তার কয়েকদিন পরে দেখা গেল যে উত্তেজিত জনতা চিৎকার চেঁচামেচি করে গলার রগ ফুলিয়ে তারা আমাদের যে প্রধান বিচারপতি তাদের যে কার্যালয় সুপ্রিম কোর্ট, সেখানেও তারা গেল এবং সেই সুপ্রিম কোর্টেও আগুন দেওয়ার একটা চেষ্টা করা হলো। এবং ততদিনে মিলিটারি মোটামুটি বুঝে গেছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা ধ্বংস করার একটা চক্র চলছে। বাংলাদেশের যত অর্জন গত 50 বছরে আমরা দেখেছি, সেই অর্জনগুলিকে ধ্বংস করে ফেলার জন্য একটা চক্র কাজ করছে এবং তাদের হাতে তালিকা আছে। আবার যদি আমরা তালিকা নিয়ে চিন্তা করি, আমরা 1971 সালের ডিসেম্বর মাসের প্রথম কয়েক সপ্তাহের দিকে যদি আমরা একটু মনোনিবেশ করি, তখন আমরা দেখব যে বুদ্ধিজীবী নামে যারা, সেই বুদ্ধিজীবীদের তালিকা করে ধরে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে পিছনে হাতমোড়া করে বেঁধে তাদেরকে হত্যা করা হয়েছিল, যাতে দেশ স্বাধীন হওয়ার পরে সেই বুদ্ধিজীবীরা কোনোভাবেই বাংলাদেশকে উন্নতির দিকে নিতে না পারে। এই যে বাংলাদেশের নিয়ে এত টানাপোড়েন 1971 সালের থেকে শুরু হলো, আজকে 50 বছর ধরেও চলছে কেন? এইটা অনেকে চিন্তা করতে পারেন, অনেকে ভাবতে পারেন এবং এটা বোঝার চেষ্টা করতে পারেন। কিন্তু বাংলাদেশের ভিতরে দুঃখজনক হচ্ছে যে গত 50 বছরেও আমরা বাংলাদেশের তরুণদের কাছে বাংলাদেশের সাথে বিশ্বের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা কখনোই সত্যিকারের আলোতে দেখতে দেইনি, কখনোই দিইনি। আমরা সবসময় এক ধরনের আমি বলবো যে টানাপোড়েন সৃষ্টি করে রেখেছিলাম। সেই টানাপোড়েন সৃষ্টি করে তারা এক ধরনের দ্বন্দ্ব তারা সৃষ্টি করেছিলেন। দ্বন্দ্বটা হচ্ছে যে জামাত ইসলামী ভার্সেস আওয়ামী লীগ অথবা বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, এবং আলোচনাটা সবসময় এই দুই তরফের মধ্যেই সবসময় সীমাবদ্ধ করে রাখা হতো। কিন্তু কখনোই বোঝানো হয় না যে বাংলাদেশ কেন স্বাধীন হলো। বলা হতো একটা ইতিহাস, হ্যাঁ, যে 1971 সালের আগ পর্যন্ত, অর্থাৎ 1947-এ যখন পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই সেই পাকিস্তানের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেটা পশ্চিম পাকিস্তানে ছিল, এবং সেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের সাথে কখনোই ভালো ব্যবহার করে নাই। অথচ তার ঠিক আগে 1947-এর সময়ে হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই উর্দু বাণী দিয়ে কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সৃষ্টি নাকি হয়েছিল বলা হয়। যদিও এখন আমরা জানি যে আসলে ভারতের দুই পাশে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান সৃষ্টির পেছনের মূল কারণ ছিল ব্রিটিশদের সুদূর প্রসারী কুচক্র এবং আমি বলবো যে মিথ্যার এক ধরনের সৃষ্টি।
সেই মিথ্যার জালের থেকে আমরা আসলে কখনোই বের হতে পারিনি। বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করলো কারা? ভারত এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়া তৎকালীন। তারা যদি সহায়তাটা না করতো তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতে পারতো না। এবং বাংলাদেশের উপরে গণহত্যা করতে যে পাকিস্তানি সৈন্যরা নেমে এসেছিল, তারা বাঙালিকে নিকাশ করতো। এবং বাঙালির ভিতরে আজকে বাংলাদেশের ভিতরে যেটা হচ্ছে, যারা স্বাধীনতাকামী সাধারণ জনগণ অথবা স্বাধীনতাকামী যে রাজনৈতিক শক্তি, বলতে পারেন আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ, যারাই বাংলাদেশের স্বাধীনতা পছন্দ করে, তাদেরকে আজকে যেভাবে ধরে ধরে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের নিজস্বতাকে ধ্বংস করার জন্য বাংলাদেশের যে বড় বড় আমি বলবো পীঠস্থানগুলি আছে, সেই স্থানগুলিকে ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ, এখানে আমি আমার লাইভটা একটু চেক করলাম, সেখানে এক্সেলেন্ট কন্ডিশন দেখা যাচ্ছে। ওকে, তো সেই মানুষগুলিকে হত্যা করা হয়েছে। পুলিশের একটা যাত্রাবাড়ির পুলিশ লাইনের বলা হয় যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জে একটা অপারেশন চালানো হয়েছিল। এবং সেদিন আমরা দেখলাম যে গাজী ফ্যাক্টরি এবং আরএফএল ফ্যাক্টরি এবং প্রাণের যে বড় বড় ফ্যাক্টরিগুলো, যাদের কারণে আমরা প্রবাসে থাকি, প্রবাসে আমরা দোকানে গেলে প্রাণের লোগো বিশিষ্ট আমরা প্রোডাক্ট কিনতে পারি। দ্যাট মিনস বিশ্বব্যাপী এই প্রোডাক্ট এক্সপোর্ট হতো। এবং দেশের ভিতরে গাজী এবং আরএফএল এদের যে প্রোডাক্টগুলোর কারণে দেশের উন্নতি হচ্ছিল, সেই উন্নতি আস্তে করে পিছিয়ে দেওয়া হচ্ছে। এই যে পিছিয়ে দেওয়ার যে চক্র, এই চক্রের পেছনে আসলে কারা, এটা নিয়েই হচ্ছে আসলে আজকে আমাদের, আমি বলবো যে কথা বলার চেষ্টা করা। এবং এই কথাগুলো বলার দরকার, কারণ দেশের ভিতরে আমি পার্সোনালি আমি বলবো গত 4-5 বছর ধরে লাইভে খুব একটা থাকতাম না, কারণ আমার ধারণা ছিল শেখ হাসিনার হাতে পাওয়ার, শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধরে রাখবার আমি বলবো যে প্রমিস করেছেন সবার কাছে, আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগের লোকজন যারা তাকে ভোট দিয়েছেন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে জাগ্রত রাখবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তাদের করে রাখার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের দুঃখজনক বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করেছেন, অর্থাৎ ব্যবসায়ীরা, আমি এটা নিয়ে সবসময় বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীরা কেন আসছে, এটা আমি সবসময় বলেছি। আপনারা যদি আমার 15 বছর পুরনো পোস্ট দেখতে চান, সেখানে যে দেখে আসেন, আমি এক্স্যাক্টলি বলেছি বাংলাদেশের সংসদের 80% কেন রাজনীতিবিদ না হয়ে কেন তারা ব্যবসায়ীরা। কারণ হচ্ছে, আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি যে বাংলাদেশিদের ব্যবসায়ীরা আসলে বৈশ্বিক যে ব্যবসায়ী সংঘ, যাদেরকে অন্যভাবে বলা যায় নিউ লিবারেল গোষ্ঠী, যারা বর্তমানে আমেরিকার ডেমোক্রেটদের সাথে কানেক্টেড, যারা ব্রিটেনে মনে করেন, আমি বলবো এখন ব্রিটেনে কনজারভেটিভ এবং লিবারেল যে লেবার পার্টি, সেখানে তারা বৈশ্বিক যে অর্থ পাচারকারীর যে গোষ্ঠীটা বা বিশ্বকে লুটে পুটে খাবার যে গোষ্ঠীটা, তারা সবাই মিলে এই রাজনীতির মধ্যে যুক্ত হয় এবং রাজনীতিকে ব্যবহার করে তারা দেশের ভেতর থেকে অর্থ পাচারের একটা বড় চক্র সৃষ্টি করে। দুঃখের বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য এই চক্রকে আশকারা দিয়েছেন, অথবা এই চক্রকে নিয়ন্ত্রণ করেন নাই। এবং আমি বলবো যে এই ঘটনা, এই যে বর্তমানে এখন যে সরকার আসছে বা সরকারের নামে যে প্রহসন হচ্ছে, ডক্টর ইউনূসের নাম সাথে কতগুলা আধা কাঁচা আধা পাকা ছেলেপিলে উত্তেজনার যে ঢেউ, সেই ঢেউয়ের ভর করে তারা এখন পর্যন্ত ক্ষমতার চর্চা করে যাচ্ছে। এই চর্চা তারা সেটা যে হচ্ছে, তারা যে দুর্নীতি থেকে বাইরে থাকবে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি হচ্ছে আমাদের স্ট্রাকচারের অংশ, আমরা দুর্নীতি ছাড়া চিন্তা করতে পারি না। এবং প্রত্যেকটা লোকের অভ্যাস হয়ে গেছে যে আপনি কোনোখান থেকে কোনো কাজ করতে যাবেন, সেখানে সবাই তো আসলে দেশ ছেড়ে পালায় নাই, এবং বেশিরভাগ লোকই রয়ে গেছে, বেশিরভাগ দুর্নীতির ব্যবস্থায় রয়ে গেছে। এবং তারা ঠিকই তাদের উপরে যারা ক্ষমতাধর তাদেরকে তারা ম্যানেজ করে ফেলবে, এবং ঠিকই এই দুর্নীতির চর্চাটা চলতে থাকবে। সো যারা মনে করেন যে আন্দোলন করে গণ অভ্যুত্থান করে
দেশকে হঠাৎ করে মুক্ত করে ফেলেছেন, আমি মনে করি এটা হয় নাই, এবং এটা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কেন সম্ভাবনা নাই সেটা আরেকটা বিষয়, যে বাংলাদেশ এই 1947 সালে ভারতের দুই পাশে দুইটা টুকরা, যে আমি বলবো যে অদ্ভুত দেশ সৃষ্টি করা হয়েছিল। আমি যদি দেখাতে পারি, ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই এই জিনিসটা কতটা হাস্যকর একটা বিষয়। স্ক্রিন শেয়ার, হ্যাঁ, এটাই আমি শেয়ার করে দিই, অসুবিধা নেই। দেখতে চাচ্ছেন, এখানে দেখেন এই যে ডান পাশে ওয়েস্ট পাকিস্তান সবুজ রঙের, তার ঠিক এই পাশে বাংলাদেশ, হ্যাঁ, ভারত মাঝখানে। এই যে দুই পাশে দুইটা টুকরা, এটা ছিল একটা দেশ। পৃথিবীতে এমন আর কোন দেশ আছে যেখানে দুইটা টুকরার মাঝে বিশাল এরকম 1200 মাইলের গ্যাপ? আমি ঠিক জানি না 1200 মাইল না এর চেয়ে বেশি বা কম, আমি জানি না। কিন্তু এই যে অদ্ভুত একটা জিনিস ব্রিটিশরা তৈরি করে গেল, কেন তৈরি করে গেল, এটা কিন্তু আমাদের আসলে বোঝা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে, যে কেন এই অদ্ভুত একটা জিনিস তৈরি করা হয়েছিল। কারণ হচ্ছে ব্রিটিশরা সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলে। হ্যাঁ, আমরা যদি জানতে চাই পৃথিবীর আর কোথায় কোথায় ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলছে, আফ্রিকাতে আমরা এথনিক ডিভিশন ক্রিয়েট করছিল, যেমন বড় বড় লিস্ট আছে, আসলে এটা আমি একটু প্রিপেয়ার হয়ে আসা উচিত ছিল। কিন্তু আফ্রিকাতে, নাইজেরিয়াতেও ব্রিটিশরা দেখা যাচ্ছিল যে দুইটা গোত্রের মাঝে বিভেদ সৃষ্টি করছিল। তারপর মিডল ইস্টে তো এটা একটা নতুন কিছু না, মিডল ইস্টেও বড় অংশ। আমাদের আসলে বেশি দূর যেতে হবে না, ভারত উপমহাদেশে যদি আমরা থাকি, আমরা দেখতেছি যে বাংলা নামের যে অঞ্চলটা ছিল, সেই বঙ্গর একটা অংশ ছিল হিন্দু ভিত্তিক আর একটা মুসলিম ভিত্তিক। এই ধর্মের উপর ভিত্তি করে বাংলাকে দুইটা টুকরা করে ব্রিটিশরা চলে গেল, অর্ধেক দিল ইন্ডিয়াকে, অর্ধেক দিল বাংলাকে। কিন্তু অন্যদিকে আমরা পাঞ্জাবের কথা জানি, পাঞ্জাবেরও অর্ধেক পাকিস্তানে, অর্ধেক ভারতে। তারপরে এরকম যতগুলো অংশ ছিল, সমস্ত অংশই ধীরে ধীরে দেখা গেল যে ধর্মের উপর ভিত্তি করে। এবং আমি এখানে তালিকা দেখতেছি, মিডল ইস্ট, আয়ারল্যান্ড, সাইপ্রাস, মালয়েশিয়া, সবখানেই কিন্তু এথনিক ডিভিশন ক্রিয়েট করা হয়েছিল। মালায়া নামের যে অংশ, সেখানে বলা হচ্ছে, ইন মালায়া মডার্ন ডে মালয়েশিয়া ব্রিটিশ কাল্টিভেটেড ডিভিশন বিটুইন মালায়, চাইনিজ এবং ইন্ডিয়ান কমিউনিটিজ বাই অ্যাসাইনিং দেম ডিফারেন্ট রোলস ইন দ্য ইকোনমি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। দিস কন্ট্রিবিউটেড টু এথনিক টেনশন দ্যাট have had lasting effects in the country's politics. আপনারা যারা, আমি এটা নিয়ে আসলে অন্যান্য ভিডিও করার দরকার মনে করি। ব্রিটিশ মালয়েশিয়াও কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল একটা সময়, এবং বাংলাদেশে যে কামটা করছে সেটা ওইখানেও দেখা যাচ্ছে তারা করে গেছে। ওকে, সো ব্রিটিশরা কেন এটা করে? হচ্ছে দূরের থেকে তারা যাতে ওই দেশগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে। একটা দেশ যদি স্বাধীন থাকে, শান্তিপূর্ণ থাকে, তাহলে কিন্তু সে প্রগ্রেস করতে পারে। ইকোনমিক প্রগ্রেস, অর্থনৈতিক উন্নতি, জাতিগত উন্নতি, ভাষার উন্নতি, সংস্কৃতির উন্নতি, এবং এটার কারণে দেশগুলির মধ্যে এক ধরনের স্বকীয়তার আবহ সৃষ্টি হওয়ার একটা রিস্ক থেকে যায়।
এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা। ব্রিটিশরা এটাকে রিস্ক হিসেবে দেখে। কেন? কারণ তারা চায় পুরো পৃথিবীটা ডমিনেট করতে। এখন আমি শুধু ব্রিটিশদের কথা কেন বলছি, কারণ তখন এই জিনিসটা ব্রিটিশরা করে গেছিল। কিন্তু আপনারা কি জানেন 1947 সালে যখন দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শেষ হলো, তখন ব্রিটিশদের হাত থেকে পৃথিবী ডমিনেট করার রাজত্বটা কাদের হাতে চলে গেল? আমেরিকানদের হাতে। আমেরিকানরা কিন্তু নিজেরা অ্যাক্টিভলি ব্রিটিশদের যে সাম্রাজ্য ছিল, সেই ব্রিটিশ সাম্রাজ্যকে ধীরে 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 তারা দখল করে নিয়েছে। আপনারা সুয়েজ ক্যানেলের যদি ইতিহাস দেখেন, সুয়েজ ক্যানেল হচ্ছে ইজিপ্ট মিশরের পাশ দিয়ে লোহিত সাগরের ভিতর দিয়ে ইউরোপের সাথে যে সংযোগ, যে সেখানে একটা ক্যানাল মানে খাল খনন করা হলো, সুয়েজ খাল। সেই খাল খনন করার জন্য মিশরকে লোন নিতে বাধ্য করা হলো এবং মিশরীয় লোকজনের হত্যার আমি বলবো যে কাজের বিনিময়ে তারা মৃত্যু ঘটলো এবং এই সুয়েজ খাল সৃষ্টি হলো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছুদিন পরেই মিশরীয়রা বলল যে আমরা তো এখানে কোনো বেনিফিটেড হচ্ছি না, সুতরাং আমরা এটা দখল নিয়ে নিব। এবং তারা যখন নেওয়ার চেষ্টা করলো, কারণ এটা তাদের জমির ভিতরে, তখন ব্রিটিশরা পাত্তা পেল না, কারণ আমেরিকা এসে ইজিপ্টকে সহায়তা করলো ব্রিটিশদের হাত থেকে সুয়েজ খাল উদ্ধার করা। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন ব্রিটিশরা এটা পারলো না ধরে রাখতে, আমেরিকানরা যখন এসে ধরার চেষ্টা করলো, তখন সোভিয়েত ইউনিয়ন এসে মিশরকে বলল দরকার নাই, আমেরিকাকে তুমি কন্ট্রোল দিও না, তুমি নিজে কন্ট্রোল নাও। সোভিয়েত রাশিয়া এসে এই বাগড়া দেওয়াতে আমেরিকা ওই সুয়েজ ক্যানালের নিয়ন্ত্রণ থেকে তারা নিয়ন্ত্রণটা পাইল না। একইভাবে 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধের শুরুর দিকে ভারত গিয়ে সোভিয়েত রাশিয়াকে বলল যে দেখো, আমেরিকা এই আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করতেছে এবং পাকিস্তানের হাতে প্রচুর অস্ত্র দিয়েছে। পাকিস্তান বাংলাদেশিদের উপর যে হত্যা করেছে, সেই হত্যার বেশিরভাগ অস্ত্র এসেছে কিন্তু আমেরিকা থেকে। এটা খেয়াল রাখবেন, আমেরিকা এবং ব্রিটেন থেকে। মার্কিন এবং ব্রিটিশ অস্ত্রেই বাঙালির মৃত্যু হয়েছিল। এবং আজকে 2024 সালে বাংলাদেশে যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার একটা বড় অংশ কিন্তু চোরাগুপ্তা হত্যা হয়েছে এবং এই ব্রিটিশ মার্কিনীদের হাতেই। ব্রিটিশ মার্কিনীদের হাত ধরেই বাংলাদেশ আজকে তথাকথিত দ্বিতীয় স্বাধীন হয়েছে বলা হচ্ছে। আসলে 50 বছর আগে ব্রিটিশরা যেই নিয়ন্ত্রণ হারিয়েছিল আমাদের এই বাংলাদেশের উপর থেকে, যে নিয়ন্ত্রণ তারা এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছিল, সেই চেষ্টা এতদিন পরে তারা সফল হয়েছে। যাই হোক, এখানে অনেকগুলো মন্তব্য দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা মন্তব্য উঠায় আনি, আপনার বন্ধু লুকস নয়া মুক্তিযোদ্ধা একজন। আমি লুকসের সাথে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কারণ সে অসম্ভব মার্কিনবাদী। এবং এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে, কিন্তু ধরে না, যারা আমাকে আগে থেকে চেনেন, সবাই বলে যে আমি নাকি তথাকথিত নাস্তিক, এবং নাস্তিক্যবাদ বিষয়ে যে ঝামেলাটা বাংলাদেশে 2013-14 সালের দিকে হয়েছিল, সেটাতে আমার নাম অনেকভাবে জড়িত। আরো দুই একটা ক্যারেক্টারের নাম জড়িত, কিন্তু আমার নাম মোটামুটি সবচেয়ে বেশি শোনা যায়, বলা হয়। আসিফ মহিউদ্দিন নামে আরেকটা ক্যারেক্টারের নাম বলা হয়, কিন্তু আমি হচ্ছি একমাত্র যে আসলে কোনো এই লবির সাথে কানেক্টেড না। আমি ইন্ডিপেন্ডেন্ট, এবং আমি বলবো যে আমাকে ব্যবহার করে প্রচুর লোক আসলে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের এই নাস্তিকতাবাদের বিষয়টা নিয়ে 2 মিনিট কথা বলি। নাস্তিকতাবাদের আমাদেরকে উস্কানো হয়েছিল যে হাসিনা হচ্ছে আমাদের শত্রু, এবং আমাদেরকে দিয়ে উস্কায় তখন ঘটনা গরম করে হাসিনাকে ফেলে দেওয়ার আরেকটা চেষ্টা হয়েছিল। এবং এর পিছনেও ছিল কিন্তু ডক্টর ইউনূসের এই যে নাগরিক শক্তি টাইপের যে সমস্ত ক্যারেক্টার এরা লুকায় ছিল। এরা পেছন থেকে কলকাঠি নেড়েছে, টাকা পয়সা ঢেলেছে, এবং দেশের ভিতরে নাস্তিকদেরকে যে হত্যা করার যে উৎসবটা হয়েছিল, যে উৎসবটা আজকে বাংলাদেশে পুলিশকে হত্যা করে হচ্ছে, অন্যান্য মানুষকে হত্যা করে হচ্ছে। এখন কিন্তু হত্যার যে তালিকা, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কাকে কাকে হত্যা করা হচ্ছে। আমি বলবো, যাদের মাথা ঠান্ডা আছে, দয়া করে প্রতিটা দিন যে সমস্ত মানুষের মৃত্যু ঘটছে তালিকাটা করে রাখেন। কারা করছে, কেন করছে, এই তালিকাটা করে রাখেন। একটা সময় এই তথ্যটা আমাদের কাজে আসবে। কিন্তু তখন প্রতিটা হত্যার দায় আমরা শেখ হাসিনা ঘাড়ে চাপাইতাম,
শেখ হাসিনাকে বা বাংলাদেশের সরকারকে দুর্বল করার জন্য, পিঠ কোণঠাসা করার জন্য আমি নিজে এটার সাথে একসময় বুঝে না বুঝে যুক্ত হয়েছিলাম, এবং এখন আমি বুঝি যে আমাদেরকে ব্যবহার করে তখন সরকারকে কোণঠাসা করবার একটা চেষ্টা আমেরিকানরা করছিল। কারণ বাংলাদেশকে রক্ষা করবার চেষ্টা আমি বলবো শেখ হাসিনা সরকার সবসময় করে গেছে, কিন্তু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যেহেতু মার্কিনীদের হাতে এবং মার্কিনীদের নিয়ন্ত্রণে, সুতরাং শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার সবসময় বদনামের ভাগী হয়েছে। এটাই হচ্ছে দুঃখের বিষয়, এবং এই দুঃখ আসলে আমার কখনোই যাবে না। তখন আমার এরকম বোধন ছিল না, কিন্তু যেটা আমি এখন বুঝি। আজকের তরুণেরা যেই ভুলটা করছে, তারা এই আমেরিকানদের ফেরেবে পড়ে ফেসবুকের মাধ্যমে মিথ্যার কারসাজিতে ভুলে তারা বাংলাদেশের আজকে এই করুণ দশা করছে। বাংলাদেশের যা অর্জন ছিল 2022 সালে, আপনারা জানেন 2022 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ভয়ঙ্কর উঠে গিয়েছিল। একটা সময় শোনা যাচ্ছিল যে ভারতের চেয়েও নাকি আমাদের গ্রোথ রেট অনেক বেশি। হ্যাঁ, ভারতের সাথে আমরা তুলনা করতে পারবো না ওই ভলিউমের দিক দিয়ে, কিন্তু রেটের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল, এবং এটা অনেকের জন্য খুবই টেনশনের কারণ হয়ে গিয়েছিল। বাংলাদেশে আমাদের যে পদ্মা সেতু হলো, শেখ হাসিনার গোয়ার তুমিতেই আজকে পদ্মা সেতু কিন্তু হয়েছে, এটা খেয়াল রাখবেন। শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে এই পদ্মা সেতু করতে দেওয়া হয় নাই। আমেরিকানদের 14 রকমের কলকাঠি নেড়েছে, কিন্তু শেখ হাসিনা এটা করে দেখিয়েছে। আজকে বাংলাদেশে যারা এই পদ্মা সেতুতে উঠবেন, মনে রাখবেন কার কারণে এটা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের সাথে জড়িত না, কিন্তু আমাকে যদি বলেন যে বাংলাদেশের মতো স্বাধীনভাবে নিয়ে যাওয়ার জন্য কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, আমি বলবো আওয়ামী লীগের, বা আওয়ামী লীগের যারা একনিষ্ঠ কর্মী তাদের। আওয়ামী লীগের সাথে যুক্ত হয় প্রচুর মৌলভী, আমি মৌলভী বলতেছি না, কিন্তু মৌলভী, মধু খাওয়া কিছু শয়তান। এরা আসে আওয়ামী লীগের চারপাশে গুঞ্জন করে, মধু খায়, তারপর আওয়ামী লীগ যখন বিপদে পড়ে তখন সুন্দর করে সটকে যায় এবং আরেকটা দলের কাছে যে চলে, তারা সুন্দর একইভাবে মধু খাওয়া শুরু করে। ব্যবসায়ীদের হচ্ছে এইটা হচ্ছে চরিত্র। এই ব্যবসায়ীরা এখন যে সম্ভবত ডক্টর ইউনূসের আশেপাশে ঘুরছে, বিএনপি যদি আসে বিএনপির আশেপাশে ঘুরবে। অর্থাৎ আওয়ামী লীগের কোর যারা লোক, যারা আসলে দেশের স্বাধীনতার সাথে জড়িত ছিল অথবা দেশকে স্বাধীন রাখতে চায়। কেন দেশকে স্বাধীন রাখতে পারছি না আমরা? কারণ হচ্ছে বর্তমানে এই যে পুরা বৈশ্বিক যে আমি বলবো রাজনৈতিক এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি এখন একটা ম্যাপ দেখি, আশা করি এটা দেখা যাচ্ছে, হাতের কাছে যেটা পাইছি সেটাই নিয়ে চলে আসছি, দুঃখিত। সো এই যে ম্যাপটা দেখেন, বাংলাদেশ হচ্ছে এখানে গ্রে কালার, পাশে ইন্ডিয়া এবং উপরে ভুটান, এবং এই যে 7 সিস্টার যারা আর কি, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই যে 5-7টা প্রদেশ, ভারতীয় প্রদেশ, এদের অবস্থানটা আসলে কোথায়? এদের অবস্থান হচ্ছে, দেখেন পুরাটা হচ্ছে চায়না উপরে, এই যে নীল রঙের। আমি যদি এটাকে আসলে গুগল ম্যাপে নিয়ে যাই, আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের, আমি বলবো যে এশিয়া। আপনারা এশিয়া দেখতে পাচ্ছেন এখন, তাই না? এটা পুরাটা হচ্ছে চায়না। এই যে মাউস যে আমার নড়তেছে, এই পাশে পুরাটা হচ্ছে চায়নার বড় বড় শহরগুলা, এবং নিচে যদি আসেন একটু কাছে যাই আমরা, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি এভাবে যদি দেখাতে পারি, এটা মনে হয় বেটার হয় নাকি? আরো ভালো হয় যদি এটাকে আমি এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার। না, এটা ভালো হয় না, এভাবেই ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে কি আমাদের বাংলাদেশ, তাই না? এখানে আমাদের 7টা আমাদের যে 7 সিস্টার দেখা যাচ্ছে, এবং বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে পুরা চায়নাটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরা চায়নাটা কিন্তু আমেরিকা এক ধরনের বেষ্টন করে রাখছে। আমেরিকা হচ্ছে এই পাশে, এই যে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, মাঝখানে এটা হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর।
আমেরিকা পৃথিবীতে প্রায় 700-র মতন মিলিটারি বেস আছে, এটা আপনারা জানেন মনে হয়। অর্থাৎ আমেরিকা যদি আমরা একটা বড় পুলিশ রাষ্ট্র মনে করি, তাহলে পুরো বিশ্বের বড় বড় যতগুলো অংশ আছে সবখানেই তাদের একটা করে মিলিটারি বেস থাকে, এবং সেই মিলিটারি বেসের পারপাসটা হচ্ছে সেখানে সামরিক শক্তি মাধ্যমে দমন করার একটা চেষ্টা করা। যেমন ভারত, চায়না, এটা যদি পুরাটা চায়না হয়, চায়নার এই পাশে এই অংশটা দেখেন, এটাকে বলে এটা হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে মিলিটারি বেস আছে আমাদের আমেরিকার। জাপানের ওকিনাওয়াতে আমেরিকার মিলিটারি বেস আছে। তাইওয়ানে আমেরিকার প্রচুর অস্ত্র আছে এবং দরকার পড়লে তারা সেখানে মিলিটারি ডিপ্লয় করতে পারবে। ফিলিপাইনে আমেরিকার বেস আছে, এবং আপনার মালয়েশিয়াতে সম্ভবত ওদের একটা বেস আছে, এবং এদিকে গুয়াম নামে একটা বড়, এই যে গুয়াম, এইখানেও আমেরিকার একটা বেস আছে। ঠিক আছে, এই যে এতগুলো বেস আছে, কিন্তু আমেরিকা এই দিক থেকে যদি চায়নাকে নিয়ন্ত্রণ করতে চায়, আমাদের আমি বলবো যে দক্ষিণ দিক থেকে যদি চায়নার দিকে আসতে চায়, তাহলে কিন্তু আমেরিকার তেমন কোনো কন্ট্রোল নাই। চায়নাকে তাদের যদি অ্যাটাক করতে হয়, তাদেরকে আইদার সাউথ কোরিয়া অথবা জাপান অথবা তাইওয়ান বা এই ধরনের অঞ্চল থেকে অনেক বড় জায়গা পার হয়ে আসতে হবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, চায়নার এই শহরগুলার সবচেয়ে কাছে হচ্ছে আমাদের এই যে সেভেন সিস্টার্সের অংশটা। হ্যাঁ, এইখানে যদি আমেরিকা সামহাও কোনোভাবে মিলিটারি বেস বসাইতে পারে, তাহলে চায়নার উপর, চায়নার এই যে বড় বড় শহরগুলো, আপনার এই যে কুনিংনাং, শেংজেন, গুয়াংজো, তারপরে সাংহাই, সমস্ত বড় বড় শহরগুলোকে কিন্তু চায়না, আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে। আর ভারতের ভিতর দিয়ে এটা সম্ভব না, কারণ ভারত নিজেই কিন্তু একটা শক্তিশালী অবস্থানের চেষ্টা করে। পাকিস্তানে আমেরিকানদের বিরাট বড় বেস আছে, আফগানিস্তানে একসময় ছিল, কিন্তু এইদিকে চায়নার পুরাটা হচ্ছে মরুভূমি টাইপ। হ্যাঁ, সেই কারণে এই অংশটা মিলিটারি কাভার আমেরিকার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু চায়নার যে বড় বড় শহরগুলা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউস নাড়াচ্ছি, এই শহরগুলা নিয়ন্ত্রণ করার জন্য এই কোণার মধ্যে আমেরিকার খুব গুরুত্বপূর্ণ আগ্রহ, আমি বলবো যে স্বপ্ন দোষের আগ্রহ, সেটা আসা। এখন এইটাকে যদি আমেরিকা করতে চায়, তাহলে তাদের প্রথম পদক্ষেপ দরকার হচ্ছে একটা ব্যাস্টিয়ন বা একটা পা ফেলবার জায়গা। এই পা ফেলবার জায়গার জন্য তারা এই যে সেন্ট মার্টিনের যে অংশটা, সেন্ট মার্টিন ম্যাপই নাই নাকি, আশ্চর্যের ব্যাপার। এনিওয়েজ, এইখান থেকে তাদের আগ্রহ হচ্ছে পুরা এই ভারত বাংলাদেশের যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগরের অঞ্চলটাকে কভার করবে, কারণ তাদের নিয়ারেস্ট বেস আছে এখানে, আপনার এখানে কোন একটা ছোট দ্বীপের মধ্যে তাদের একটা বেস আছে, নামটা ভুলে গেছি আমি। শ্রীলঙ্কাতেও তাদের কিন্তু কোনো বেস নাই। সুতরাং তারা যদি সামহাও সেন্ট মার্টিনে একটা বেস করতে পারে, তাহলে এই অত্র অঞ্চলে তাদের যে সামরিক শক্তি, এটা তারা করতে পারবে। এবং ধীরে ধীরে বাংলাদেশকে যদি তারা এরকম পাকিস্তানের মতো কনভার্ট করে ফেলতে পারে, যেখানে তারা বড় মিলিটারি বেস, শত শত মিলিটারি প্লেন এবং অনেক ধরনের অস্ত্র, তখন তারা ধীরে ধীরে এই যে 7টা রাজ্য, ভারতের 7টা রাজ্য, এই 7টা রাজ্যের মধ্যে বিশাল পরিমাণ ক্যারফা ক্রিয়েট করতে পারবে। এবং ভারত কিন্তু এই অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করতে তাকে এই যে চিকেন নেক নাকি একটা বলে, এই যে শিলিগুড়ি এই সাইড দিয়ে মিলিটারির যে আসা যাওয়ার পথ, যেটা খুব লং উইন্ডেড পথ, সেই পথ দিয়ে তারা এই 7টা অঞ্চলকে রাখতে পারবে না। এবং এই অঞ্চলটাকে স্বাধীন করে সামহাও, স্বাধীন নামে আপনারা তো জানেন, স্বাধীন বলতে আসলে আমেরিকার অন্তর্গত, যেটা বাংলাদেশ বর্তমানে স্বাধীন বলে আসলে আমেরিকার অন্তর্গত হয়ে গেছে ডক্টর ইউনূসের হাত দিয়ে। এই অঞ্চলগুলো হচ্ছে আমেরিকার, আমি বলবো যে পাইপ ড্রিম, লং টার্ম, এটা তারা করতে চাচ্ছে। এবং করে তারপর চায়নাকে তারা থ্রেট দিবে, বা সামহাও চায়নার এক ধরনের, আপনি যখন দাবা খেলেন, আপনি থ্রেট ক্রিয়েট করার জন্য এক ধরনের গুটি বিভিন্ন জায়গায় বসান, যে এটা হচ্ছে তুমি যদি এটা করো আমি এটা করব। এবং এখানে যদি নিউক্লিয়ার বসাইতে পারে সামহাও, তাহলে কিন্তু চায়নার এই বড় বড় শহরগুলা নিয়ন্ত্রণে আসবে, এবং চায়না তখন ভয়ের একটা জায়গার মধ্যে চলে যাবে। ভারত এটা হইতে দিবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে প্রশ্ন আমাদের জন্য। এবং আমি কেন বলি যে বাংলাদেশ আসলে দখল হয়ে গেল পাকিস্তান বলবো না, আমেরিকার হাতে, কারণ গত আমি বলবো প্রায় 3-4 বছর ধরে বাংলাদেশের ভিতরে আমেরিকা প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে তাদের যে সমর্থন বাহিনী, অর্থাৎ আমেরিকা চোষা যেই বাহিনীটা, সেই বাহিনীটাকে শক্তিশালী করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের ভিতরে স্বাধীন চিন্তা চেতনার যে সমস্ত লোকজন ছিল, সেই লোকগুলাকে সিস্টেমেটিক্যালি
আমি বলবো যে শেখ হাসিনা নিজেই কিন্তু দমন করছে বা এক ধরনের বিরূপ মনোভাবে করে দিয়েছে। আমি যেরকম 3-4 বছর ধরে আসলে ফেসবুকের খুব একটা কাছে ছিলাম না, কারণ আমি যখন দেখলাম যে শেখ হাসিনা আমি বলবো যে নষ্ট হয়ে গেছে ইন এ ওয়ে, যে সে যে সমস্ত লোকজনকে আশকারা দিচ্ছে, যে ব্যবসায়ীদেরকে লুটপাট করার সুবিধা দিচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের ভিতরে আইন করে আমাদের মতন যারা সেকুলার বলেন বা নাস্তিক বলেন তাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এটা আমাদের কাছে প্রচার করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে নাস্তিকতার নামে ক্যারফা ক্রিয়েট করার যে আমেরিকান পদ্ধতি, সেইটার শিকার আপনার আমার মতন যারা নাস্তিকবাদী তারা হয়েছিলাম। আমাদেরকে বুঝতে না পেরে আমি বলবো আওয়ামী লীগ সরকার এটা তো একটা অথর্ব, আমি বলবো অশিক্ষিত লোকের সরকার ছিল। বাংলাদেশের আমলাতন্ত্র জেনারেলি অশিক্ষিত। হ্যাঁ, এরা হয়তো প্রচুর বিসিএস পরীক্ষা টরীক্ষা দিয়ে যায়, কিন্তু বিশ্ব সম্পর্কে তাদের ধারণা নাই, টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, এবং বাংলাদেশের সরকার ব্যবস্থার ভিতরে একটা বড় অংশ মার্কিন নিয়ন্ত্রণে দূরের থেকে এবং ছদ্মবেশে। এরা এখন পর্যন্ত কিন্তু ছদ্মবেশে আছে, এবং তারা বিভিন্নভাবে সরকারকে উল্টাপাল্টা কথা বোঝায়। যেমন ইভেন শেষ কয়েকটা দিন হাসিনাকে যারা পরামর্শ দিত, সেই চরিত্রগুলা কিন্তু সবাই আমি বলবো যে অন্তত বেশিরভাগ তারা কিন্তু আমেরিকার পকেটের লোকজন ছিল। সেই কারণে হাসিনা, ওই যে সবাই বলবেন যে হাসিনাকে ভুল বোঝানো হয়েছিল, ইন এ ওয়ে দ্যাট ইজ ট্রু। কারণ হাসিনার বয়স হয়েছিল, সে দুনিয়া, এই মডার্ন ওয়ার্ল্ডকে পুরোটা সে পাওয়ার বুঝতো, পাওয়ার শেয়ারিং বুঝতো, সে লয়ালটি বুঝতো, যে কাকে সে শেষ পর্যন্ত প্রোটেকশন দিবে। কিন্তু সেই লোকগুলা আসলে মডার্ন ওয়েতে দুনিয়া যে কিভাবে কালার রেভলিউশনের ভিতর দিয়ে যাচ্ছে, কালার রেভলিউশন কি, এটা নিয়ে কথা শুরু করলে আমাদের কথা মোটামুটি শেষের দিকে চলে যাবে গা। কালার রেভলিউশন হচ্ছে মার্কিন পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ, এরা সবাই মিলে বিশ্বের বড় বড় দেশগুলোতে, আমি একটা যদি ছোট করে সার্চ দিই, আপনারা হয়তো মানবেন না যে পুরো বিশ্বে গত 2003 সাল থেকে 2014 হিসাব এখানে দেখাচ্ছে কতগুলো কালার রেভলিউশন হয়েছে। প্রত্যেকটা কালার রেভলিউশন আপনি যদি স্টাডি করেন, দেখবেন বাংলাদেশে গত 2-3 মাসে যা হয়েছে এক্স্যাক্টলি একই জিনিস পৃথিবীর এই অংশগুলোতে। রোজ রেভলিউশন দিয়ে শুরু হয়েছিল জর্জিয়াতে। আমি এটা, যারা চান, আমি দরকার হলে এটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি, আপনারা যে পুরো দেখেন। অরেঞ্জ রেভলিউশন হয়েছে ইউক্রেনে 2004 সালে। তারপরে টিউলিপ রেভলিউশন হয়েছে কিরগিজস্তানে, আজারবাইজানে হয়েছে অরেঞ্জ, লেবাননে হয়েছে সিডার, বেলারুসে কর্নফ্লাওয়ার, মায়ানমারে স্যাফরন, ইরানে গ্রিন, মলদোভাতে গ্রেপ, কিরগিজস্তানে মেলন, তিউনিসিয়াতে জ্যাসমিন রেভলিউশন, তারপর ইজিপ্টে লোটাস রেভলিউশন, বাহরাইনে পার্ল। এশিয়া এবং আফ্রিকাতে 2011 সালের দিকে আপনারা আরব বসন্ত নামের একটা কথা শুনছেন প্রচুর, তাই না? তারপরে তাইওয়ানে হয়েছে সানফ্লাওয়ার, ইউক্রেনে আবার হয়েছে রেভলিউশন অফ ডিগনিটি। বাংলাদেশের কালার রেভলিউশনকে আমার মনে হয় রেড রেভলিউশন নাম দেওয়া যায়, কারণ আমি জানি যে জুলাইয়ের শেষের দিকে, অগাস্টের শুরুর দিকে সবাই তাদের প্রোফাইল লাল রঙের করে ফেলতেছিল। সুতরাং আমরা এই কালার রেভলিউশনকে আসলে রেড রেভলিউশন হিসেবে বলতে পারি। কিন্তু সো এই যে রেভলিউশনগুলো আমরা দেখতেছি, এই প্রত্যেকটা রেভলিউশন কিন্তু আসলে এমনি হয় না, এগুলাকে ক্রিয়েট করা হয় এবং এটা অর্গানাইজড ওয়েতে ক্রিয়েট করা হয়। এটার পিছনে মার্কিন সিআইএ জড়িত। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন, আপনি যদি এটা ইউটিউবে দেখে থাকেন, তাহলে জানেন যে আপনার আমার মতামত বিনিময়ের যে স্পেসটা, এটা পুরাটা আসে আমেরিকা থেকে। ফেসবুক কোথা থেকে আসে? আমেরিকা থেকে। ইউটিউব আমেরিকা থেকে। সো এই এটার নামই হচ্ছে, দেখেন, সিআইএ ইন্সপায়ার্ড কালার রেভলিউশন। ইয়া, সো এই বাংলাদেশে সিআইএ কালার রেভলিউশন কিভাবে ঘটাইলো, সেটা নিয়ে যদি কোনো রিসার্চার অ্যাকচুয়ালি রিসার্চ করতে চান, বড় বড় করে লিখতে চান, আমি বলবো করেন, খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এই ভিডিওগুলো কালেকশন রাখছেন, যারা সমস্ত স্ক্রিনশট কালেকশনে রাখছেন, দয়া করে এটা এমন একটা জায়গায় রাখবেন যাতে ডিলিট না হয়ে যায়, এবং এগুলাকে যেন আপনারা রিসার্চের কাজে ইউজ করেন, বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন।
কারণ এই জিনিস একবার ঘটাতে পারছে এবং এই জিনিস তারা বারবার ঘটানোর চেষ্টা করবে। আমি আজকে সকালেও দেখতেছিলাম মাহফুজ আবদুল্লাহ নামের এক ক্যারেক্টার, আমি দেখতেছি, আমি এদেরকে আধা সিদ্ধ বলি কারণ এদের কথাবার্তা বুদ্ধি আসলে প্রপারলি এডুকেটেড না, প্রপারলি রেড না। তারা খুব চাপার ব্যাপারে খুব ভালো। বাংলাদেশের হুজুররা মাদ্রাসাগুলোতে তাদের যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং এর চাপা পিটানোর জন্য খুব ভালো ট্রেনিং দেওয়া হয়, কিন্তু যখন চিন্তার বিষয় আসে তখন এরা আওলায় জায়গা। তো এই ক্যারেক্টারটা বলতেছে কি যে অনেক ধরনের আদাসিদ্ধ, তার এই 20 মিনিটের ভিডিওটা আমি দেখছি, কোন একটা জায়গায় বক্তৃতা দিচ্ছিল এবং মানুষজন খুব পাগল হয়ে গেছে। এই ধরনের বিচক্ষণ প্রবাদ পুরুষ এবং বাংলাদেশের সমন্বয়কদের পিছনে যারা আছে, এই লোকটাই আছে এবং এই লোকটা বিশাল জ্ঞানী। বাংলাদেশের জ্ঞানী লোকজনকে মেরে ফেলা হয়েছে, লোভ দেখায় খাওয়ানো হয়েছে অথবা দেশ ছাড়া করা হয়েছে। বাংলাদেশের জ্ঞানী লোক আসলে নাই। সুতরাং যেগুলো বাকি আছে এগুলো সবই হইতেছে, আমি বলবো যে এই যে হুজুর, মাদ্রাসা এবং বিএনপি টাইপের ক্যারেক্টার। এরা আসলে বাংলাদেশের পক্ষের লোক না। বাংলাদেশকে স্বাধীন করতে যে লোকগুলা অরিজিনালি কাজ করছিল বাঙালি চরিত্র, বাঙালি সত্তার জন্য, তারা কিন্তু এখন আর খুব একটা বাকি নাই এবং তাদেরকে কন্টিনিউয়াসলি দমন করার জন্য বিপুল পরিমাণ টাকার নয় ছয় হয়। আমরা অনেকদিন ধরে শুনতেছিলাম, প্রায় বছরখানেক, যে বাংলাদেশের ভিতরে কোটি কোটি শত শত কোটি টাকা বিলি করা হচ্ছে। আমি আজকে সকালেও আমাদের এক বড় ভাই ফোন করে আমাকে বললেন যে বাংলাদেশে গরিব ছাত্রনেতা টাইপের একটা ক্যারেক্টার, সে নাকি রিসেন্টলি আপনার খুব দামি স্মার্টফোন কিনছে, যে সব সময় পুরান ফোন মানুষজনের কাছ থেকে নিয়ে করতো। সো এই ক্যারেক্টার গুলার হাতে টাকা গেছে, অর্থাৎ সবার হাতে বিপুল পরিমাণ টাকা গেছে। এই টাকাগুলা কোথা থেকে আসছে? আপনারা যে এই যে কালার রেভলিউশন গুলো যে দেখেন, প্রত্যেকটা কালার রেভলিউশনের যদি ডিটেল হিস্ট্রি নিয়ে কেউ কাজ করে, প্রত্যেকটা কালার রেভলিউশনের কোরের যে টেমপ্লেট অর্থাৎ মিলগুলা নিয়ে যদি কাজ করে, সবখানে দেখবেন বিপুল পরিমাণ টাকা ঢালা হয় এবং কিছু লোককে বিদেশে নিয়ে ট্রেনিং দেওয়া হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি সেদিনও শেয়ার দিছিলাম, আমাদের সমন্বয়কদের একটা বড় অংশ কিন্তু ডিফেন্ডার ফর ডেমোক্রেসি নামের একটা প্রজেক্টের আন্ডারে সম্ভবত তাদেরকে বিদেশে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল, অথবা দেশের ভিতরেই তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল যে ডেমোক্রেসি ডিফেন্ড করার জন্য। ভাই, ডেমোক্রেসি পৃথিবীর কোথাও নাই। আপনি ডেমোক্রেসির নামে আমেরিকাতে যেটা শোনেন ওটা কিন্তু আসলে ডেমোক্রেসি না। ডেমোক্রেসি মানে কি? আপনি এক মানুষজন নির্বাচিত হবে, ভোট দিবে এবং নির্বাচন হবে। আমেরিকার প্রেসিডেন্ট কি পাবলিকের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়? মোটেও না। আপনি আমেরিকার যে 2 কক্ষ বিশিষ্ট সিস্টেম আছে, সেখানে প্রেসিডেন্ট নির্বাচন করে কলেজ নামে এক ধরনের জিনিস আছে, ওদের খুব জটিল একটা নির্বাচন পদ্ধতি। আমেরিকা তো ডেমোক্রেসি নাই। ব্রিটেনে থাকি আমি, ব্রিটেনে গত 10 বছরে আমি বলবো প্রায় 6 থেকে 7 জন প্রধানমন্ত্রী বদল হয়েছে। প্রতিবারই যখন প্রধানমন্ত্রী বদল হয়, এটা পাবলিকের সাথে কানেক্টেড না। এইবারও যে প্রধানমন্ত্রী আসছে নির্বাচন হয়ে, হঠাৎ করে নির্বাচন সাই করে এবং পুরো জিনিসটা মানুষজনকে বলা হচ্ছিল তোমরা এটা করে ফেলো। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ম্যানিপুলেট করার যে চক্র, সেই চক্র ফেসবুকের মাধ্যমে আসে এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আসে। এই জিনিসগুলো আমাদের আসলে বুঝতে হবে। ফেসবুকে মানুষজনের আসলে বুদ্ধিশুদ্ধি কম। মোবাইলের মধ্যে যদি তারা যে লেখাটা পড়ে সেটা দেখি তারা দৌড়ায় এবং এই দৌড়ানিটাই কাজ হয়েছে। গত আমি বলবো যে 2-3 বছর ধরে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে। 25 লাখ টাকায় ছাগল নাকি কিনে ফেলে আমাদের কোনো এমপি, কোনো লোক। এদের কথা খুব বেশি লোক কিন্তু জানে না, শুনেও না, কিন্তু হঠাৎ করে তারা দেখা যায় বিশাল দুর্নীতিবাদ হয়ে গেছে এবং ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে মানুষজনের প্রত্যেকের দুয়ারে প্রত্যেকের ফোনের স্ক্রিনে এই খবরগুলো পৌঁছায় দেওয়া হয় এবং ক্রমাগত পৌঁছায় দেওয়া হয়। এগুলাকে ডিবাঙ্ক করার জন্য কেউ কিন্তু নাই মাঠে। কারণ ডিবাঙ্ক যারা আমরা করতাম, যারা ধরেন ব্লগার ছিলাম একটা সময়, তারা আমি এখানে কয়েকটা মন্তব্য দেখতেছি। ওকে, একজন বলছেন অনেকদিন ভিডিও না করায় ট্রু লাভার্স বলতেছেন, যদিও চেহারা এখানে আরেকজনের, আমি জানি না এটাকে। এই চ্যানেলে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে মন্তব্যটা আসছে। তারপরে এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু মৌলবাদকে শেখ হাসিনা কেন এত স্পেস দিল 15 বছরে? বিচারপতি খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা কি সঠিক ছিল শেখ হাসিনার জন্য? আলোচনা। এটা আসলে একটা আমি বলবো এক ধরনের জটিল একটা কোয়েশ্চেন। আমি স্ক্রিনশট অফ করে দিই আপাতত। এটা নিয়ে কথা বলা দরকার। আসলে আমরা তো এখানে কামলা দিয়ে খেতে হয়,
আমি বিলাত নিবাসী একজন কামলা, সো আমাদেরকে সংসার চালাতে, পেটের দায় চালাইতে আমাদেরকে এসব কাজকর্ম করতে হয়, সুতরাং আমরা এগুলো থেকে দূরে ছিলাম। কিন্তু এই যে বাংলাদেশের সরকার এতদিন 14 বছর ধরে থেকেও বাংলাদেশের তরুণদের ভিতরে বাংলাদেশ কেন স্বাধীন রাখা জরুরি, বাংলাদেশ কেন ইউক্রেনের মতন আমেরিকার একটা চর হওয়াটা ঠিক না, এইটা নিয়ে বাংলাদেশের ভিতরে কিন্তু মানুষজনকে আসলে কেউ উত্তেজিত করতে পারে নাই, বুঝতে পারে না। কিন্তু আজকে যদি বাংলাদেশ ধীরে ধীরে ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ যদি আমেরিকার আর একটা মিলিটারি বেসে পরিণত হয়, এইটার থেকে কিন্তু বাংলাদেশ বেরোতে পারবে না। আপনি আফগানিস্তানে দেখেন 20 বছর ধরে আমেরিকা আফগানিস্তান দখল করে রাখছিল। আফগানিস্তান আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি 1970-এর দশকের আফগানিস্তান আর আজকের আফগানিস্তান। বাংলাদেশ পাকিস্তানের কথা দেখেন, পাকিস্তানেও কিন্তু বিশাল মিলিটারি বেস আছে আমেরিকার, আপনারা হয়তো জানেন না। পৃথিবীতে কয়েকটা বড় বড় মুসলিম রাষ্ট্রের উপর আমেরিকা যে পরিমাণ বম্বিং করছে, তার মাঝে পাকিস্তান সম্ভবত 3 নম্বরে আছে। সবার উপরে আছে ইরাক। ইরাকে আমেরিকা যে পরিমাণ বম্বিং করছে আনকাউন্টেবল। লিবিয়াতে করছে, তারপরে আপনার এই পাকিস্তানে করছে। আর আমি ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে কথা শুরুই করতে চাই না, কারণ ওইটা শুরু করলে আমার এখানে দেখা যাবে সারা রাত বসে থাকতে হবে। আমাদের আসলে বোঝা দরকার, চোখগুলা খোলা দরকার যে দেশের ভিতরে হ্যাঁ দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজ একটা দেশে আমাদেরকে করে রাখা হয়েছিল, কারণ যেই পরাজিত শক্তি বাংলাদেশ দখল করতে পারে নাই 1971 সালে, তারা বাংলাদেশকে সফল হতে যাতে দিতে না হয় সেজন্য যা যা করার করে গেছে। আজকে যারা বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে লাফাইতেছে, তাদেরই বাপ মায়েরা বাংলাদেশ এই বিরোধিতা করছিল বাংলাদেশের স্বাধীনতা। তাদের ধারণা পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ হবে, মুসলিম হবে, এই হবে। আরে ভাই, বাংলাদেশে শেখ হাসিনা মুসলিমত্ব চর্চা মানে তোদের বাপের সে বেশি করছে, তাও তোদের এই জিত যায় নাই বাংলাদেশের ব্যাপারে। কেন? কারণ তোদের পিছন থেকে যে সবচেয়ে বড় সুতা, এটা আমেরিকান সুতা, ব্রিটিশ সুতা, এই সুতা এখন পর্যন্ত কিন্তু বর্ষি দিয়ে তোদের পিছনে লাগানো আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, বোঝা দরকার আমাদের। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তোরা পরাজিত হয়েছিলি, ঠিক আছে, পরাজয় মেনে নিয়ে বাংলাদেশকে একত্র হয়ে বাংলাদেশকে গ্রো করার চেষ্টা কর না। এই যে 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, এই দেশটাকে উঠায় আনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারা প্রচন্ড পরিশ্রম করে গেছে। কিন্তু তোরা আর তোদের বাপদাদারা বাংলাদেশকে পিছন থেকে খালি চুকলিবাজি করে, 2 নম্বরই করে, পিঠের মধ্যে ছুরি মেরে বাংলাদেশকে 75-এর অবস্থা নিয়ে আসছিলি। তারপরে বাংলাদেশ চলে গেল মিলিটারির হাতে। মিলিটারি মানে কি আসলে? মিলিটারি তো হচ্ছে আমেরিকার একটা এজেন্ট। প্রথমে মেজর জিয়া, তারপরে এরশাদ, এগুলো সব ছিল মানে পাকিস্তানের ISI এর মাধ্যমে আমেরিকার এজেন্ট। তারপরে যখন ওইদিকে সোভিয়েত রাশিয়া পড়ে গেল, তখন আর মিলিটারির দরকার নাই, তখন তথাকথিত গণতন্ত্রের একটা চালু করার চেষ্টা হইল। বিএনপি আসলে দেখা গেল তারা ঠিকই ওই আমেরিকার আকাম করে যাচ্ছে। আওয়ামী লীগ আসলো, এই বিএনপি গুলাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মূল যে চেতনা বললেই সবাই হাসে, কারণ ওইটাকে একটা হাসির বস্তুতে পরিণত করা প্রপাগান্ডা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি? যে আমাদের দেশ আমাদের থাকবে, অন্য কারো ব্যবহারে ব্যবহৃত হবে না। আজকে বাংলাদেশের রিস্কটা কি আপনি দেখেন। আজকে বাংলাদেশের রিস্ক হচ্ছে সবচেয়ে বড় যে রিস্কটা আমি খানিকক্ষণ আগে দেখাইলাম। আজকে বাংলাদেশের রিস্ক হচ্ছে এই যে আপনার চায়নার এগেইনস্টে বাংলাদেশকে ব্যবহার করতে আমেরিকা বাংলাদেশের দখল নিল, এইটা হচ্ছে বাংলাদেশের রিস্ক। আপনি কি বাংলাদেশকে এই আমেরিকার দ্বারা ব্যবহৃত হইতে দিবেন? আপনাকে তো আমেরিকা নিয়ে যাবে না, আপনাকে আমেরিকা, ইনফ্যাক্ট আমেরিকা যারা বসবাস করে তারা খুবই দুঃখে আছে। আমেরিকা সাধারণ জনগণের জন্যও ভালো না। আমেরিকায় আপনার মানুষজনকে প্রচন্ড খাটনি করতে হয়, এবং আপনার যদি রোগ বালাই হয় আপনার কোনো সরকারি চিকিৎসা নাই, আপনি নিজের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হবে। আমেরিকার খাবারের মধ্যে বিষ। আমেরিকাতে আপনি আপনার কাছ থেকে যে পরিমাণ ট্যাক্স তারা নেয়, ভয়ঙ্কর পরিমাণ ট্যাক্স আপনাকে নেয়। অর্থাৎ আপনি হতেছেন
গোয়ালের গরু। হ্যাঁ, আমেরিকাতে মিডিয়া আছে। আপনি যখন এই যে বিবিসি কি বলে হলিউডের যে ফিল্মগুলো দেখেন, দেখলে মনে হয় আহারে কি সুন্দর একটা দেশ, কি ভালো একটা দেশ। কিন্তু আমেরিকা হচ্ছে আসলে এই কল্পনার একটা জিনিস। বাস্তবতা হচ্ছে আপনি যদি বাড়ি কিনতে চান, বাড়ি কিনছেন, আপনি যদি পেমেন্ট না করেন আপনাকে লাথি মেরে বের করে বাড়ি দখল করে নেবে আমেরিকা। প্রচুর হোমলেস মানুষ, কারণ ইকোনমিক সিচুয়েশন আসছে, কোভিড আসছে, আমেরিকাতে মানুষজন পে করতে পারে না, না পেরে তখন মানুষজন হোমলেস হয়ে যায়। আমেরিকাতে আইন করছে হোমলেস হইতে পারবো না। আরে আমার কিছু করার না, আমি কি করবো? আমার বাড়িঘর ছিল সব নিয়ে চলে গেছে তোমার ব্যাংক। আমেরিকাতে খাবার দাবারের মধ্যে বিষ। ইটস নট এ গুড প্লেস। এবং আমেরিকার রাস্তাঘাট ভাঙাচোরা, ট্রেন লাইন পুরো জায়গা। আমি যদি দেখাই আপনাদেরকে যে এইটা দেখেন, এই যে ছবিটা দেখতেছেন না, এই যে লাইনটা, এটা আমেরিকাতে ট্রেন লাইন, এবং এটার উপর দিয়ে ধরবে করে ট্রেন যায়। হ্যাঁ, বাকি ছবিগুলা করেন না, এগুলো অন্য দেশের থেকে আসছে। রিয়েলি রিয়েলি পুয়ার সিচুয়েশন। সো এই আমেরিকা কেন এটা করে? কারণ আমেরিকানদের হচ্ছে আমেরিকার যে ফরেন পলিসি, সেটা হচ্ছে পুরো দুনিয়াকে সে ডমিনেট করবে। আমি যদি আরেকটা, আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন না যে আমেরিকার 700 মিলিটারি বেস আছে। আমি ম্যাপ দেখাই আপনাদেরকে, পুরো ওয়ার্ল্ডে কি পরিমাণ আমেরিকান মিলিটারি বেস আছে। ভালো করে ম্যাপটা দেখেন, পুরো বিশ্বের ম্যাপ। এই যে অরেঞ্জ কালারের যে জিনিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার মাউসকুই। এই যে হ্যাঁ, এইগুলো হচ্ছে বেস, সবগুলো কিন্তু বেস। আমাদের এই যে ভারতের এখানে প্রতিটা অঞ্চলে কিন্তু আপনার ছোট ছোট বেস আছে। এবং এখানে জাপানে দেখেন বেসের সাইজ দেখেন, জাপানে কত বড় বেস, সাউথ কোরিয়াতে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্স দেখানোর জন্য। চায়না, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না, এই বড়, এটা পুরোটা চায়না। চায়নার একটা অংশ কভার করতে পারে, কিন্তু এই যে বাংলাদেশের এইখানে যদি একটা মিলিটারি বেস সে বসাইতে পারে, আমি আরো একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এইখানে দেখেন এই যে কালারটা, এটা হচ্ছে 7 সিস্টার, যেটা ভারতের অংশ, কিন্তু এটাকে স্বাধীন করার চেষ্টা করতেছে আমেরিকা। যদি পারে তাহলে চায়নার পুরা এই অংশটা সে কভার করতে পারবে, এটা হচ্ছে তার আগ্রহ। কিন্তু এটা করতে যে সে কি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে মনে করেন? মোটেও না। আমেরিকা যে দেশগুলোতে বেস বানায় সেই দেশগুলা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, কারণ ওই দেশগুলার মানুষকে নিয়ন্ত্রণ করা আমেরিকার জন্য জরুরি। কারণ আমেরিকা যখন কোথাও একটা বেস বানায়, সেখানে সে বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করে মিলিটারি বেসটা বানায়। আর মিলিটারি বেস এমন একটা জিনিস যে চাইলে টান মেরে উঠায় নিতে পারবে না। কংক্রিট দিয়ে তারা বড় বড় বিল্ডিং বানাবে 7 সিস্টারে, বাংলাদেশে কিন্তু না, 7 সিস্টারে বানাবে। এবং এই বেসটা নিয়ন্ত্রণ করার জন্য এবং এই বেসটার নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা ওই অঞ্চলের মানুষকে এক ধরনের হিজড়া বানায় রাখবে। আমি হিজড়া শব্দটা খারাপ অর্থে বললাম, আসলে ঠিক না, কারণ হিজড়ারাও মানুষ এবং তারাও আসলে আমি বলবো যে অথর্ব বানায় রাখবে। এই অথর্ব বানানোর জন্য তারা ওই অঞ্চলের রাজনৈতিকে নিয়ন্ত্রণ করবে, ধ্বংস করে দিবে, যেটা শুরু করছে আওয়ামী লীগের নেত্রীকে বাইর করে দিয়ে। আপনারা যারা মনে করতেছেন যে বাংলাদেশের শেখ হাসিনা পালায় গেল, বাংলাদেশের রাজনীতি কন্টিনিউ করবে যেই পদ্ধতিতে ছিল সেরকম, আসলে তা না। এই আজকেও আমি শুনলাম ডক্টর ইউনূস নাকি তার যে পুরানো মৃতপ্রায় একটা দল ছিল, কি জনতার শক্তি নাকি ঠ্যাঙের মাথা, ওইটা দিয়ে সে একটা দল করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে আমেরিকাপন্থী চরদেরকে একত্র করে। এই লোকগুলা আসলে বাংলাদেশের ভিতরে মানুষজনকে বোকা বানাবে এবং বলে তোমরা ঠিক আছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আগের চেয়ে মোটেও উন্নত হবে না। এখনো যে খুব উন্নত ছিল তা না, বাংলাদেশের মানুষ কষ্ট থাকতো, কিন্তু বাংলাদেশের ভিতরে জাতি হিসেবে আমরা আগে যাচ্ছিলাম। বলে না সুখে থাকতে ভূতে কিলায়, বাংলাদেশের মানুষকে ভূতে কিলাইছে। বাংলাদেশকে বোঝানো হয়েছে যে তোমরা সুখে নাই মিডিয়ার মাধ্যমে। কারণ আপনি যখন বিশ্বাস করেন যে আপনি সুখে নাই, তখন সুখে থাকলেও আপনার কাছে মনে হয় আমি অসুস্থ, আমি অসুখী, একটা কিছু করি বাংলাদেশটা ধ্বংস করে ফেলি। এটাই হয়েছে আসলে। সো এরপরে বাংলাদেশের যে অবস্থা দাঁড়াবে, এটা আগের চেয়ে খারাপ হইতে থাকবে। কারণ বাংলাদেশের ভিতরে যত বেশি কেওস সৃষ্টি হবে,
তত বেশি ডক্টর ইউনূস আমেরিকাকে বলতে পারবে তুমি আসো, আমাকে রক্ষা করো, বাংলাদেশকে রক্ষা করো, তোমার মিলিটারির যে বড় বড় যুদ্ধ জাহাজগুলো নিয়ে এসে বাংলাদেশকে বাঁচাও। এই বাঁচানোর জন্য তখন আমেরিকা ঘোগ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। কি যেন একটা কথা আছে না, আমি জানি না, মানে বাংলাদেশ 50 বছর আগে যে নিজের একটা দেশ ক্রিয়েট করছিল নিজের সংস্কৃতির জন্য, নিজের ভাষায় কথা বলার জন্য, ওইটা আস্তে আস্তে চলে যাবে। এবং গত 50 বছর ধরে দেশের মানুষকেই গুলখালায় বুঝানো হয়েছে যে এটা আসলে ঠিক না, তোমরা আসলে প্রথমে বোঝানো হয়েছিল যে তোমরা পাকিস্তানের ভাই, কিন্তু বাঙালি যখন দেখতেছে যে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের সাথে তুলনায় পাকিস্তানের অবস্থা দিনকে দিন খারাপ হইতেছে আর বাংলাদেশ ভালো হইতেছে, তখন ওই স্টোরি আর চলতেছিল না। এখন বানাইছে যে দেশের ভিতরে সব টাকা বাইর করে নিয়ে গেল, দেশের তো দুর্নীতি হইলো, এই সেই, দেশের ভিতরে আমাদের সমস্ত ভাইদেরকে মেরে ফেললো, নানান রকম গুজব কন্টিনিউয়াসলি চালায় 2 বছর ধরে। ইভেন শিক্ষিত মানুষজনের আমি দেখতেছি এইসব গুজব তারা বিশ্বাস করছে। কারণ গোয়েবলস নামে একটা লোক ছিল হিটলারের, সে বলছিল যে একটা মিথ্যা কথা 100 বার বলতে পারলে সাধারণ মানুষ যাদের বোধ বুদ্ধি কম তারা এটাকে বিশ্বাস করে ফেলে। এবং খুব বেশি লোক কিন্তু আসলে পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে তা না। এমনিতেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে ওভার দ্য টাইম ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের যে কোনো শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা ভার্সেস আলিয়া ভার্সেস কওমি ভার্সেস ইংলিশ ভার্সেস বাংলা মিডিয়াম, এই 14 পদের মিডিয়ামের কারণে বাংলাদেশের মানুষের চিন্তা কখনোই ইউনিফাইড হয় নাই। এই ইউনিফাইড না হওয়াটাই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় কপাল খারাপ। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে বাঙালি কন্টিনিউয়াস বিতর্ক করে কিন্তু কখনো একত্র হয়ে সামনের দিকে আগাইতে পারে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বের উন্নত দেশগুলোর কথা চিন্তা করেন, সেই দেশগুলা হ্যাঁ তারাও তর্ক বিতর্ক করে, কিন্তু কিছু কিছু ব্যাপারে তারা বলে যে না এগুলো বিতর্কের বাইরে, এগুলো বিতর্কের ঊর্ধ্বে। বাংলাদেশে এরকম বিতর্কের ঊর্ধ্বে কোন বিষয়টা আছে আমরা বলেন? একটা বিষয়ও নাই। বাংলাদেশে বিতর্কের বাইরে একটা বিষয়ও নাই। যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হয় এবং মুখোমুখি দাঁড়ায় যায়। এই যে মুখোমুখি দাঁড়ায় যাওয়ার যে চক্র, এই চক্রটা আসলে আমাদের উদ্ভাবিত না, আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই চক্র থেকে কোনোদিন আমরা বেরোতে পারবো না। বাংলাদেশের ভিতরে মিলিটারি বেস করা হবে মার্কিন উদ্যোগে এবং চায়নাকে কন্ট্রোল করা হবে, এইটা হচ্ছে গ্লোবাল। এবং সেই জন্যই শত শত কোটি টাকা ঢালা হয়েছে। আপনারা বলতে পারেন এই টাকা কোথা থেকে আসলো? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং এইটা দিয়ে আমি আপনাদের কাছে কথাটা বলে আজকে আমি শেষ করব। 1 ঘন্টার মতন হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে কথা বলে শুনতেছেন, শেয়ার করছেন, সবাইকে আসলে আগের থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ হইতে পারতো, বাংলাদেশ চেষ্টা করতেছিল আমেরিকার বিরুদ্ধে যেই দেশগুলা দাঁড়াচ্ছে সেই দেশের সাথে যুক্ত হওয়ার। সেটা কি? ব্রিক্স নামে একটা গোষ্ঠী শুরু হয়েছিল। সেই গোষ্ঠীটা কি? দেশগুলার একটা জোট। কারা কারা আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরা ছিল মূল। BRICS, ব্রিক্স। এরা বলতেছে যে আমেরিকা পুরা বিশ্বকে পুলিশ বাহিনীর মতন করে যেভাবে করে শোষণ করে মিলিটারির মাধ্যমে, মিডল ইস্টের বোম এর পুরো মিডল ইস্ট ধ্বংস করে ফেলতেছে। প্যালেস্টাইনে আজকে কি হচ্ছে, তারপরে দক্ষিণ আমেরিকাতে গত 1 শতাব্দী ধরে আকামগুলা করে গেছে। জাপান থেকে তারা বের হয় নাই, জার্মানিতে তারা অকুপাই করে রাখছে, ইরানের এগেনস্টে তারা প্রচুর পরিমাণ শয়তানি করে। অর্থাৎ এই শয়তানিগুলো থেকে তারা বলছে দেখো আমরা আমেরিকার এই 2 নম্বরের সাথে আর নাই, আমরা আমাদের মতো শান্তির মতো নিজেদের ডেভেলপমেন্ট করতে চাই। এটাও আমেরিকা হইতে দিবে না। কারণ আমেরিকার যে আপনার একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই, ভৌগোলিকভাবে আমেরিকা কেন এত শক্তিশালী। এটা হচ্ছে একটা পৃথিবীর একটা সিম্পল ম্যাপ। হ্যাঁ, আমেরিকা হচ্ছে এখানে এই যে হলুদ রঙের এই দেশটা হচ্ছে আমেরিকা। এর নিচে এই যে সাদা অংশটা এটা হচ্ছে মেক্সিকো, আর উপরে এটা হচ্ছে কানাডা। ঠিক আছে? পৃথিবীর বাকি দেশগুলা কিন্তু তাদের যে বর্ডার, সেই বর্ডারটা কোনো না কোনো অন্য কোনো দেশের সাথে। কিন্তু আমেরিকার দেখেন 2 পাশের যে মেইন যে অংশটা, এই পাশে হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগর, ওই পাশে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। এই দুটোটা মহাসাগরের কারণে আমেরিকার যারা বিরুদ্ধে দাঁড়ায়, সেই বিরুদ্ধে দাঁড়ানো যারা মনে করেন আপনার চায়না, রাশিয়া, তারপরে
যারাই আমেরিকার বিরুদ্ধে তারা কিন্তু আমেরিকার ধারে কাছে যাইতে পারবে না মিলিটারি দিয়ে বা জাহাজ দিয়ে বা যুদ্ধ বিমান বা বিমান বহর বা যুদ্ধ বহর কোনোটা দিয়ে আমেরিকার কাছে যেতে পারবে না। আমেরিকার পার্ল হারবার নামে একটা ইয়েতে জাপানিজরা আক্রমণ চালাইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তাদেরকে সারা রাত প্লেন চালায় যে আত্মঘাতী বোম্বিং করতে হয়েছিল ইন এ ওয়ে। সো আমেরিকা ইজ, তারা বলে যে তারা হচ্ছে আনইনভিনসিবল, সরি মাথা কাজ করতেছে না, 1 ঘন্টা ধরে কথা বলতেছি, মানে আনইনভেডেবল, দ্যাটস দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর। অর্থাৎ আপনি আমেরিকাকে ইনভেড করতে পারবেন না। আমেরিকা কিন্তু জানে, আমেরিকা সে পুরো বিশ্বের, আমি যতগুলো ছবি দেখালাম একটু আগে, পুরো বিশ্বকে মিলিটারি বেস দিয়ে সে কন্ট্রোল করে রাখছে, তাই না? আমি খানিকক্ষণ আগে দেখাইছি, কই গেল এটা নাকি এটা, হ্যাঁ এইটা, এই যে ছবিটা, এতগুলা আপনার বেস পুরা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমেরিকার ভিতরে কিন্তু আমেরিকার বাইরে কারো আপনার বেস নাই। সো আমেরিকা মনে করে যে পুরা বিশ্বের সবখানে যদি আমি ক্যাওস লাগায় রাখতে পারি, আমার দেশটা তখন হবে সবচেয়ে বড় শান্তির দেশ, এবং সবাই তখন আমার এখানে টাকা রাখতে আসবে। কেন টাকা রাখতে আসবে? কারণ আমেরিকা পুরো দুনিয়াতে এতগুলো যে বেস চালায়, এই টাকা কিন্তু চালানোর মতো সামর্থ্য তার নাই। আমেরিকার যে আর্নিং, আমেরিকা প্রতি দেশ হিসেবে যে রপ্তানি করে, সবচেয়ে বড় রপ্তানি করে কি জানেন? খাবার দাবার। আর তাদের একটা বড় আর্নিং হচ্ছে অস্ত্র বিক্রি করে। পুরো দুনিয়াতে যুদ্ধ লাগানোর জন্য যত অস্ত্র দরকার, সমস্ত অস্ত্র একটা বড় অংশ আমেরিকা সাপ্লাই দেয়। অর্থাৎ যুদ্ধ হচ্ছে আমেরিকার অর্থনীতির একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। সো কিন্তু এই বেসগুলো, মিলিটারি বেসগুলো তো সব আমেরিকার পকেটের টাকা চলে। এই টাকা কোথা থেকে আসে? আমেরিকার যে আপনার বাজেট, কিসের বাজেট? আপনার প্রতিরক্ষা বাজেট বলে যেটাকে, এই বাজেটের একটা বড় অংশ সম্ভবত এই বছর তারা সবচেয়ে বেশি করছে, প্রায় $800 বিলিয়ন মতন তারা শুধুমাত্র প্রতিরক্ষার জন্য বাজেট করছে। তাদের পুরো দেশের বাজেট কিন্তু আরো অনেক বড়। আমেরিকার যে আয় আর আমেরিকার যে খরচ, এটার মধ্যে বিশাল একটা ব্যবধান, খরচ অনেক বেশি। তখন তারা করে কি, যেহেতু ডলার দিয়ে পুরো দুনিয়াটা চলে, সুতরাং তারা বলে আমরা কিছু ডলার ছাপায় ফেলি না কেন? তখন আমেরিকা বলে কি, টাকশাল আছে না, আমেরিকান টাকশাল, সেখানে ওরা বলে $2 ট্রিলিয়ন তুমি ডলার ছাপাও। এটাকে ওরা বলে কোয়ান্টিটেটিভ ইজিং, অর্থাৎ সোজা বাংলা আমি টাকা ছাপাইতেছি। টাকা ছাপায় তখন সে করে কি, আমেরিকার ফেডারেল যে রিজার্ভ, সেখানে যে সে বলে আমাকে বন্ড দাও, আমি বন্ড কিনতেছি তোমার কাছ থেকে। বন্ডটা কেনার পরে ফেডারেল রিজার্ভ তখন সেই বন্ডগুলোকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে সেল করে। কারণ একটা প্রপাগান্ডা চালানো আছে, সেই প্রপাগান্ডাটা হচ্ছে আমেরিকার বন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সলিড ইনভেস্টমেন্ট, এবং এটার ইন্টারেস্ট রেট খুব হাই। অর্থাৎ প্রতি বছর আমি 1970 সাল থেকে আমেরিকা যেই পরিমাণ ঋণ করে আসছে, নিজের কাছে নিজে ঋণ করে ডলার ছাপায়, সে ঋণ জমতে 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 এখন প্রায় $33 ট্রিলিয়ন ঋণ আমেরিকার আছে। এই ঋণ এখন তো ইন্টারেস্ট রেট অনেক হাই, এই ঋণের এগেনস্টে তাকে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে প্রায় $1 ট্রিলিয়ন মতন শুধু সুদ দিতে হয়। এবং আপনারা যারা চক্রবৃদ্ধি হারের কথা জানেন, সুদ যেটা হয় সেটা জমে, দেন এটার উপর আবার সুদের হিসাব হয়, সুদ জমলো তারপর আবার সুদের হিসাব হলো। অর্থাৎ আমেরিকার এই ঋণ ক্রমাগত বাড়তেছে। শুধুমাত্র সে নতুন ঋণ অ্যাড করতেছে প্রতি বছর তা না, তার সুদের কারণেও তার ঋণের বোঝা বাড়তেছে, এবং এটা একটা সময় আমেরিকার ডিফল্টার হতে বাধ্য হবে। সে তার বন্ডের যারা ক্রয় করছে, আমেরিকার বন্ডের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে কারা? ব্রিটেন, তারপরে চায়না, এরকম বড় বড় রাষ্ট্রগুলা আমেরিকান বন্ড কিনছে, এবং তারা কিন্তু প্রতি বছর তাদের টাকার এগেনস্টে, বন্ডের এগেনস্টে ইন্টারেস্ট তাদের দরকার হয়। সো এই ইন্টারেস্টে তারা যেদিন আমেরিকা বলবে ভাই আমার টাকা নাই, আমি ইন্টারেস্ট দিতে পারবো না, সেই দিন থেকে আমেরিকার পতন শুরু হবে। এই পতনটা ঠেকানোর জন্য আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, ইউক্রেন খাওয়ার চেষ্টা করতেছে। ইউক্রেন রাশিয়া নিয়ে ওটা আরেকদিন কথা বলা যাবে, ভয়ঙ্কর অবস্থা আর কি। সো এই জন্য আসলে আমেরিকান যে CIA বলেন, আমেরিকান যে বড় বড় আপনার সামরিক সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা পুরা দুনিয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য এই যে কালার রেভলিউশনের মাধ্যমে সরকার পতন ঘটায় থাকে। আমি আজকে একটা সামারি দিলাম, নেক্সট কবে আবার লাইভে আসার সুযোগ হবে আমি জানি না, কিন্তু আমার এই প্রত্যেকটা কথা নিয়ে আপনারা দরকার হলে কেটে 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 কেটে
রিসার্চ করেন, বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশে আজকে যেটা হয়েছে এটা শুধুমাত্র দুর্নীতি, রাজনীতি, বাক্যচক্কর এসব না। আসল কথা হচ্ছে আমেরিকা চায় যে বাংলাদেশের নিয়ন্ত্রণটা সে নিবে এবং এটার মাধ্যমে কয়েকটা বেনিফিট সে করবে। একটা হচ্ছে ভারতকে নিয়ন্ত্রণ করা যাবে, আরেকটা হচ্ছে চায়নাকে নিয়ন্ত্রণ করা যাবে, তার মানে ব্রিক্সকে নিয়ন্ত্রণ করা যাবে, ব্রিক্সকে দমন করা যাবে। ব্রিক্সের যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীতে বাংলাদেশ যুক্ত হতে চাচ্ছিল, সৌদি আরব যুক্ত হতে চাচ্ছিল, আপনার ইরান যুক্ত হতে চাচ্ছিল। যারাই আমেরিকার হাতে নিগৃহীত হয়েছে ওভার দ্য লাস্ট সেঞ্চুরি, তারা সবাই কিন্তু আপনার নিগৃহীত, তারা এটা করতে চাইছিল। সো আমার গলা মোটামুটি বসে গেছে, আমার পানি খাওয়া দরকার ছিল, কিন্তু পানি হাতের কাছে নাই। আজকের মতো বিদায় নেই। কয়েকটা মন্তব্য দেখতে পাচ্ছি। একজন বলছেন মৌদুদিবাদ, জঙ্গিবাদ ষড়যন্ত্র করছে। কথা সত্য, এটা নিয়ে সবাই আসলে লেখা দরকার। এবং এখানে একটা মন্তব্য, একজন বলেন যে আওয়ামী লীগের মতো কেউ বাংলাদেশকে ভালোবাসে না। সরকার পতনের পেছনে ফেসবুক যথেষ্ট ভূমিকা পালন করেছে। এটা কিন্তু খুব জরুরি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা বাঙালিরা নিজেদের ভিতরে আলোচনা করার জন্য আমেরিকান টেকনোলজির উপর নির্ভরশীল। এইটা কিন্তু আমাদের মতো বিশ্বের প্রায় সবাই নির্ভরশীল। এটা খুব জরুরি একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু আমাদের প্রত্যেকটা কথা অ্যানালিসিস করে। আপনারা মনে করতেছেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কি কথা বলতেছেন, ফেসবুকে কি পোস্ট করতেছেন, কেউ জানে না। ঘটনা ঠিক না। ফেসবুকের ইঞ্জিন আছে, অটোমেটিক এক ধরনের রোবটের মতন ইঞ্জিন, সফটওয়্যার। সে কোন কথাগুলো মানুষের সামনে কখন পৌঁছাইতে হবে এটা সে ভালো মতো জানে। এই কারণেই আপনার জুলাই মাসের দিকে মানুষজনকে যখন উত্তেজিত করার ব্যাপার চলে আসছিল, তখন ফেসবুকের যে কন্ট্রোল সিআইয়ের হাতে, তারা বলছে উত্তেজনা বাড়ায় দাও, কন্ট্রোল বাড়ায় দাও। এবং ঠিকই হয়েছে, মানুষজন উত্তেজিত হয়ে রাস্তায় নেমে পড়ছে। এবং একই সাথে আমি বলবো না যে শুধুমাত্র ফেসবুক দিয়ে, কারণ সিআইএ তাদের যে টেমপ্লেট আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চোরাগুপ্তা হামলা করে লাশের সংখ্যা বাড়ানো। সবাই পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশ নাকি গুলি করে মানুষ মারছে। হ্যাঁ, পুলিশ দমন করছে, কারণ দেখতেছে যে বিশাল পরিমাণ ক্যারফা সৃষ্টি করা হচ্ছে, দেশের ভিতরে আগুন লাগানো হচ্ছে। এইসব পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, মিলিটারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দেশ যেন নিয়ন্ত্রণে আনা হয়। সুতরাং যখনই তারা দেখছে মানুষজন গোলাগুলি চলতেছে, তখনই পুলিশও গুলি করছে। কিন্তু বেশিরভাগ মৃত্যু পুলিশের হাতে ঘটে নাই, বেশিরভাগ মৃত্যু চোরাগুপ্তা আপনার এই যে এটাকে কি বলে, স্নাইপার রাইফেল দিয়ে করা হয়েছে। এবং এই কথাটা বলার দোষে ব্রিগেডিয়ার শাখাওয়াতকে পদত্যাগ করে অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সে সত্য কথা বেশি বলে ফেলতেছিল। হ্যাঁ, বাংলাদেশ ইজ ইন গ্রেভ ডেঞ্জার। আমাদের উচিত সচেতন হওয়া এবং এই যেসব মাহফুজ টাহফুজ টাইপের আধা সিদ্ধ যে পাগল ছাগল আছে, এদের কাছ থেকে দেশকে আবার ফেরত নেওয়া দরকার। ফরাদ মাজার টাইপের যে সমস্ত বিপ্লবী টিপ্লবী টাইপের ক্যারেক্টার আছে, এদেরকে চ্যালেঞ্জ করা দরকার। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি বাংলাদেশ এই মুহূর্তে বেঁচে যেতে পারে, যদি বাংলাদেশের রাজনীতি আবার বাংলাদেশের মানুষের হাতে আসে, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ফেসবুক নিয়ন্ত্রণ করতে হবে, এবং যেই সমস্ত মধু খাওয়া ব্যবসায়ীরা সরকারের আশেপাশে ঘোরাঘুরি করে এই লুটপাটের জন্য, এদেরকে আর স্থান দেওয়ার দরকার নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানি না, ভবিষ্যতেই বলতে পারবে কি হবে। বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি দেখেই আমরা আসলে এই কথাগুলো বলা আর কি। ভালো থাকেন সবাই।